নমস্কার। আজকের গল্পটি হচ্ছে আসন সখী। লিখেছেন অন্নদাশঙ্কর রায়। চলুন শুনি। আসন সখী। ক্লাসে যারা ডাক সাইটে দর্শী ছেলে, পড়া বলতে পারে না, বেঞ্চির উপর দাঁড়ায়, তারা বসে পিছনের সারিতে। একদিন তাদের রাজা সূর্যমোহন এসে আমায় বলল, আজ থেকে তুমি হলে আমাদের মন্ত্রী। আমাদের সঙ্গে বসবে, খাতা দেখতে দেবে, প্রম্পট করবে। কেমন, রাজি? আমি নবাগত। আমার ছেলেবেলার স্কুল থেকে নাম কাটিয়ে পুরী জেলা স্কুলে ভর্তি হয়েছি। কাউকে চিনি না বললে হয়তো ভুল বলা হবে, কারণ আমার এক দুঃসম্পর্কের দাদা আমার সহপাঠী। তারই কাছে বসি, ওর তারই সঙ্গে বেড়াই। এমন যে আমি, সে আমাকেই কিনা মন্ত্রী মনোনয়ন করলেন সেকেন্ড ক্লাসের ছোটলাট সূর্যমোহন ছোটরায়। শুনেছিলাম তাদের অসাধ্য কাজ নেই। ফুটবল খেলার সময় ফাল করে পা ভেঙে দেওয়া তাদের নিত্যকর্ম। সন্ধ্যায় অন্ধকারে ল্যাংমারা ও গলির মধ্যে অদৃশ্য হওয়া তাদের অভ্যাস। আমার যদিও ফুটবল খেলার বেশ ছিল না। সমুদ্র তীর থেকে বাসায় ফিরতে প্রায় অন্ধকার হতো। বাসা ছিল গলির ভিতরে, সুতরাং ভয়ের হেতু ছিল। আমি আর কথা কাটাকাটি না করে পিছনের সারিতে মুখ ঢাকলুম। এই ঘটনা যে কেউ লক্ষ্য করবে অতটা আমি ভাবিনি। আমি অপরিচিত নগণ্য ব্যক্তি, কেই বা আমাকে চিনে। কিন্তু দিন কয়েক পরে আমাদের ইংরেজি মাস্টার কেশববাবু আমাকে অযাচিত অপমান করলেন, আমি খারাপ ছেলেদের একজন বলে। তারপর কি মনে করে আমাকে কাছে ডেকে নিয়ে বললেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড বয়, ফলো মাই নীলু। কেশববাবুর ছেলে নীলাদ্রি পড়তো আমাদেরই ক্লাসে, বসতো সামনের সারিতে। সত্যিকারের ভালো ছেলে, ফার্স্ট সেকেন্ড হতো। আমি তার সঙ্গে আলাপের চেষ্টা করিনি, সেও আমার সঙ্গে না। আমি লাজুক, সে অহংকারী, অন্তত লোকে তো তাই বলে। তার বাবা যখন এত মানুষের মাঝখানে আমাকে অপমান করে গেলেন, তখন আমিও আমার মুখ রক্ষার জন্য তার কথাগুলোর অন্য অর্থ করলুম। আমার দুষ্ট ছেলের দলটিকে মন্ত্রণা দিলুম, ওহে, মাস্টারমশাই কী করতে বললেন শুনলে তো? নীলুকে ফলো করতে হবে। তার মানে নীলু যখন যেদিকে যাবে তোমরাও তখন সেই দিকে যাবে, কিন্তু খবরদার নীলু যেন টের না পায়। সেদিন থেকে আমাদের মন্ত্র হলো, নীলুকে ফলো করো। আমরা ওঠার উপর বাদরামি ফলিয়ে ওর উচ্চারণ করতুম, ফলো মাই নীল্লো। তখন টাহার হয়নি এর পরিণাম কি হতে পারে। একদিন আমাদের দলের দীনকৃষ্ণ এসে আমার কানে কানে বলল, জানিস ও কোথায় যায়? কোথায়? কাউকে বলিস না যেন। সমুদ্রের ধারে একটি ছোট দোতলা বাড়ি আছে, চক্রতীর্থের দিকে। সেখানে রোজ বিকেলবেলা নীলু গিয়ে কাদের সঙ্গে আড্ডা দেয়, শুনবি? কাদের সঙ্গে? মেয়েদের সঙ্গে। ডিটেকটিভ বই পড়েও আমি এমন রোমাঞ্চিত হইনি। সেদিন আমার ইচ্ছা করছিল দুনিয়ার লোককে ডেকে বলতে, আহা, নীলু কেমন ভালো ছেলে, দেখলেন তো আপনারা, ফলো মাই নীল্লো। মেয়েদের উল্লেখ শুনে আমি আমার মুখখানাকে যথাসাধ্য সাধু সন্ন্যাসীদের মতো করে বললুম, আমরা দুষ্ট ছেলে বটে, কিন্তু দুশ্চরিত্র নই। আমাদের আদর্শ স্বামী বিবেকানন্দ। আমরা কি কখনো মেয়েদের সঙ্গে মিশতে পারি? দিনু বললে, মেশা দূরে থাক, ওদের কাছে যেতেই আমার বুক ধুকপুক করে। একটি মেয়ে যে নিচে নামলো, আমি দিলুম ভোঁদর, নীলুর যাই বল বাবা, সাহস আছে। আমি সেদিন আবিষ্কার করলুম যে আমরা দুজনেই সমান ভণ্ড, যেমন আমি তেমনি দিনু। আসলে আমরা নীলুর অনুসরণ করতে পেলে বাঁচি। দুনিয়ার লোকের চোখে ধুলো দিয়ে আমরা দুই বন্ড সন্ন্যাসী নীলুর পিছু নিলাম। ভুক ধুক করছিল বটে দুজনেরই, কিন্তু মেয়েদের জন্য নয়, তাদের অভিভাবকদের ভয়ে। মুখে বোলচাল দিচ্ছিল, কিন্তু অন্তরাত্মা জানেন যা মনে মনে বলছিলুম। যদি ধরা পড়ি তখন তখন অবশ্য ভোঁদর। বাড়িটার নাম উর্মি মুখুর। ছোট দোতলা বাড়ি, ফিকে নীল রং। সমুদ্রের হাওয়ায় ছিল সমুদ্রের স্বপ্ন। বাড়িটার সাত্ত্বিক নাম। আমরা ওর পাশে ঝিনুক কুড়াতে বালু করতে আরম্ভ করে দিলুম, গুটি কয়েক অচেনা শিশুর সঙ্গে ভাব করে। নজর রাখলুম নীলুর উপরে। নীলু যখন দোতলায় পৌঁছল, তখন হাসির হররা উঠল তাকে দেখে। না, তার পোশাক দেখে, নাকি দেখে তাকে বোঝা গেল না। নীলুও সে হাসিতে যোগ দিল।
আমাদের কানে আসতে লাগলো, হা হা হো হো হি হি। নীলুটা যেমন বাঁদর তা কে জানতো। মেয়েদের সঙ্গে সমান চাল দেয়, কখনো হাসে, কখনো গায়, কখনো খুনসুটি করে। আমরা শুনতে পেলুম ওরা ওকে ভুতুম বলে ডাকছে। নামের কি ছিরি, ভুতুম। নীলের কিন্তু তাতেই আনন্দ। সে পেঁচার মতো আওয়াজ করছে, হুম হুম হুম। দিনু বললে, খেতে খেতে আওয়াজ করছে বলে এমন শোনাচ্ছে। আমি বললুম, বুঝেছি, আবার লোভেই চোরা রোজ এদিকে আসে। নীলু যে একজন ভাগ্যবান পুরুষ এই বিষয়ে আমাদের দ্বিমত ছিল না। না জানি কি ভালো মন্দ খায়, আমরা তো পাইনি। এতগুলো মেয়ে মেলে রেঁধে ভেড়ে খাওয়ায়। হয়তো চপ, কাটলেট, ডিমের অমলেট, কি বলে ওকে, পুডিং, হয়তো চকলেট, টফি, লজেন্স খেতে দেয়, আইসক্রিম, ল্যামনেট, সিরাপ। আমরা স্থির করলুম নীলুর বাবাকে জানাতে হবে যে সে কুসংসর্গে মিশছে। আমাদের দলের টাইগারের উপর সে ভার পড়ল। ওর মতো ঠোঁট কাটা বেহায়া খুব কম দেখা যায়। মানুষের গায়ে পড়ে ঝগড়া বাঁধায়, বিশ্রী গালাগাল দেয়, ওর মুখে কিছু আটকায় না। গুরু লঘু জ্ঞান নেই। টাইগার একদিন মাস্টারমশাইয়ের পা মারিয়ে দিয়ে ঘটা করে পায়ের ধুলো নিলে। তারপর বললে, এবার থেকে নীলুরও পায়ের ধুলো নেব স্যার। সে আমাদের চেয়ে অনেক উঁচুতে। কেন হে? সে গাছের ডালে বিচরণ করে, তার নাম ভুতুম। একটি নয়, দুটি নয়, অনেকগুলি পেঁচানি তার সহচারিণী। মাস্টার তো হতবাক। তারপরে টাইগারের কানটা নিজের মুখের কাছে টেনে নিয়ে বললেন, ভালো করে খোঁজ নিলে জানবে যে নীলু যায় একটা রুগ্ন মেয়েকে একটুখানি আনন্দ দিতে। মেয়েটির যক্ষা, বাঁচবে কিনা সন্দেহ। সহচারিণী যাদের বলছো তাদেরও ওই কর্তব্য, সহচরও আছে। সব ভদ্রঘরের ছেলে, ভদ্রঘরের মেয়ে, তোমাদের মতো ইতর নয়। এরপরে আমি নীলুর সঙ্গে যেচে আলাপ করি। সে একটি যক্ষা রোগীকে একটুখানি আনন্দ দিতে যায়, ভুতুম সাজে, লোক হাসায়। এতে আমি তার মহত্বের পরিচয় পেলুম। তাকে খুলে বললুম সমস্ত, মাপ চাইলুম। নিজের দল ছেড়ে সামনের সারিতে বসতে লাগলুম তার পাশে। ইতিমধ্যে সেও পেয়েছিল আমার বিদ্যার পরিচয়। মাস্টারমশাই আমার খাতা দেখে তাকে নাকি বলেছিলেন যে ছোকরার স্টাইল আছে। অবশেষে সেই অনিবার্য দিনটি এলো, যেদিন নীলু আমাকে তাকে অনুসরণ করতে বলল উর্মি মুখুরের দোতলায়। সেখানে একখানি ইজি চেয়ার পাতা, তাতে ঠেস দিয়ে বসেছিল বা শুয়েছিল আমাদের বয়সের একটা বিষণ্ণ রুগ্ন মেয়ে। নীলু বললে, এ আমার হাসন সখী। মেয়েটা একটু হাসল। আর আমি এর ভুতুম। তোমার নাম কি বুদ্ধু? প্রথম আলাপে প্রশ্ন করল মেয়েটি। আমি বলতে যাচ্ছিলাম আমার নাম, কিন্তু চোখ টিকল নীলু। আমি উত্তর করলুম, হ্যাঁ ভাই, আমার নাম বুদ্ধু। সে যখন আমাকে তুমি বলেছে, আমিও কেন তাকে তুমি বলবো না। শুধালাম, তুমি বুঝি ঠাকুমার ঝুলি পড়তে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। সবচেয়ে ভালো লাগে কিরণমালার কাহিনী। আমি যেন কিরণমালা, আর তোমরা যেন অরুণ বরুণ। তোমরা যেন মস্ত এক পুরী বানালে মর্মর পাথরের, আর আমি তাকে সাজালুম যত রাজ্যের মণিমাণক্য দিয়ে। তবু কিসের যেন অভাব। তাই তোমাদের বললুম, যাও তোমরা নিয়ে এসো সেই সোনার পাখি আর সেই মুক্তা ঝরার জল। মেয়েটির আসল নাম চাপা। এককালে ওর গায়ের রং চাপার মতো ছিল, এখন শুকিয়ে কালো হয়ে আসছে। মুখে এক প্রকার মাদকতা বা মদিরতা, নেশা লাগে ওর সঙ্গে কিছুক্ষণ থাকলে। দেখতে যে খুব সুন্দর তা নয়, কিন্তু তন্ময় হয়ে কথা যখন বলে তখন মনের সৌন্দর্য এসে তনুর সৌন্দর্য হয়। সেদিন ওদের ওখান থেকে যখন ফিরলুম তখন চোখে আমার জল। নীলু লক্ষ্য করল। বললে, কাঁদছিস নাকি? কাঁদবো না তো কি, হাসবো? আমি কি তোর মতো পাষাণ? আমি যে হাসি তা পাষাণ বলে নয়, হাসি ওকে হাসাতে। ওকে হাসাতে চাইলেও আমি হাসতে পারবো না। এ কি হাসির কথা যে,
একটি সুন্দর ফুল দিন দিন শুকিয়ে যাচ্ছে। হায় ভগবান, কেন আমাদের এত অক্ষম করে সৃষ্টি করলে? কেন কেন ওগো, একটিবার বলে দাও, কেন আমরা পারবো না ওকে মুক্তঝরার জল দিয়ে বাঁচাতে? নীলু শুধু বলল, মানছি তোর স্টাইল আছে। এখন যেমন আমি একজন হাস্যরসিক, তখন তেমন ছিলুম না। তখন ছিলুম উচ্ছ্বাস পরায়ণ ও অরসিক। সেই যে সেদিন ফিরলুম, আর ও মুখ হলুম না। নীলু ডাকলে চোখের জল মুছি, বলি, যেদিন পারবো ওকে মুক্তঝরার জল এনে দিতে সেদিন যাব, তার আগে নয়। নীলু হাসিয়ে হাসিয়ে বলে, বুঝেছি, প্রথম দর্শনেই প্রেম, দ্বিতীয় দর্শনের আবশ্যক হতো বিয়ের আশা থাকলে। আমি তাকে তাড়া করে যাই, ভাবি নীলুটা এমন নিরেট। পুরীতে আরও কিছু খাল থাকলে হয়তো আবার যেতুম, কিন্তু যে কারণেই হোক আমাকে আবার নাম লেখাতে হলো আমার ছেলেবেলার স্কুলে। পুরী থেকে বিদায় নিলুম অকালে। প্রায় 4 বছর পরে পাটনা কলেজের উত্তরে গঙ্গার ধারে বেড়াচ্ছি। এমন সময় নীলুর সঙ্গে মুখোমুখি। শুনলুম সে পাটনা ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়ে, ওভারসিয়ার হয়ে বেরোবে। তার বাবা হঠাৎ মারা যান, তাই কলেজে পড়াবার স্বাদ থাকলেও সাধ্য ছিল না। নীলু বলল, তোর চেহারা তো বেশ পরিবর্তন দেখছি না, তোর স্বভাবটি কি তেমনি আছে? কথায় কথায় কান্না। তোর শরীরটা তো বেশ খাট্টার মতো হয়েছে রে, স্বভাবটি কি তেমনি আছে? কথায় কথায় হাসি। এর থেকে হাসনসুখির প্রসঙ্গ। নীলু বলল, বেঁচে আছে, তার চেয়ে বড় কথা ভালো আছে, বিয়ের কথাবার্তা চলছে। বলিস কি, এত দূর? আমি আশ্চর্য হলুম। আমি ভাবছি এ অসম্ভব হলো কি করে? কে তাকে এনে দিল মুক্তঝরার জল? তুই নীলু, না আর কেউ? নীলু আমাকে তার হোস্টেলে ধরে নিয়ে গেল, খেতে দিল পাটনার অমৃতি আর পল্লী অঞ্চলের ঠেকুয়া। যাক বাবা, ছাতু আর লঙ্কা খেতে দেয়নি, এই ঢের। ও নাকি নিজে তাই খেয়ে খেয়ে চেহারা ফিরিয়েছে। পাশে কোন এক মহাবীরজির আকড়ায় যেন দণ্ডবৈঠক ফেলে সাঁতার কাটে গঙ্গায়। সে কিছুতেই স্বীকার করল না যে তার সখী সেরে উঠেছে তার আনন্দ রসায়নে। বলল, 2 বছরের পর আমি পাটনায়, চাপা দেওঘরে। ছুটির সময় দেখা হয় অল্প কয়েকদিনের জন্য। কাজে আমার কৃতিত্ব কতটুকু জানি নে, আর কেউ আছে কি না ওখানে। পাটনায় নীলুর পড়া শেষ হয়ে গেল আমার আগে। যাবার আগে সে আমাকে খবর দিয়ে গেল যে চাপার বিবাহ হয়েছে কলকাতার এক ডাক্তারের সঙ্গে। বললে, ওফ, কি ভাবনাই ছিল ওর জন্য আমার। ডাক্তার শুনে ধরে প্রাণ এলো। ও বাঁচবে বহুকাল, চিরকাল বাঁচবে ও। ডাক্তার ঠিক বাঁচাবে ওকে। তোকে বোধ হয় বলিনি যে ডাক্তারটি প্রবীণ ও প্রসিদ্ধ। হ্যাঁ, দোজবর। আমি বললুম, নীলু, মুক্তঝরার জল ডাক্তারখানায় মেলে না। মানুষকে যে বাঁচায় সে ডাক্তার নয়। আমি নিশ্চিন্ত হতুম যদি তোর সঙ্গে বিয়ে হতো। হাসছিস যে? তোর না হয় অর্থ নেই, কিন্তু ভালোবাসা তো আছে। তুই কিসের অযোগ্য শুনি? শঙ্কর। নীলু আমার 2 হাত ধরে আমার 2 চোখে চোখ রেখে বলল, তুই বিদ্বান, তুই কবি, কিন্তু বিদগ্ধ নোস। কখনো ভালোবেসেছিস কিনা সন্দেহ। যদি কোনোদিন বাসিস তাহলে দেখবি 2 রকম ভালোবাসা আছে। সখার সঙ্গে সখীর, প্রিয়ের সঙ্গে প্রিয়ার, চাঁপার সঙ্গে আমার ভালোবাসা দ্বিতীয় পর্যায়ের নয়, কোনো দিনই ছিল না। তুই ভুল বুঝেছিলি। বুঝেছি, আমি যেন কত বড় একটা আবিষ্কার করলুম। তোরা ছিলি এক হিসাবে ভাই বোন। কেমন, ঠিক ধরেছি কি না? না, ঠিক নয়, বেঠিক। ভাই বোনের ভালোবাসা অন্য জিনিস। চাপাকে আমি বোন বলে ভাবতে পারিনি। ও আমার সখী, সই, সহেলি। এই যেমন তোর সঙ্গে আমার সখ্য, তেমনি ওর সঙ্গ। তুই কি আমার ভাই? ভাইয়ের কাছে কি সব কথা বলা যায়? তুই আমার সুহৃদ, তাই তোর কাছে আমার লুকোবার কিছুই নেই। তেমনি চাপার কাছে। কালিদাস তো গৃহিণীকেই সখী বলে গেছেন, তাহলে চাপা কেন তো গৃহিণী হতে পারে না? বল আমাকে।
আমি চেপে ধরলুম। গৃহিণী হয়তো সখী হতে পারে, কিন্তু সখী হতে পারে না গৃহিণী। কেউ যদি জোর করে আমাদের বিয়ে দেয়, তাহলে আমরা স্বামী স্ত্রী হব না। যদি হই, তাহলে আমাদের মুখের হাসি চোখে মিলিয়ে যাবে। বছর 5-6 পরে আমি বিলেত থেকে ফিরেছি। উঠেছি কলকাতার এক বিখ্যাত হোটেলে। ওরা আমার নাম খবরের কাগজে ছাপিয়েছে। ফলে অনেকেই দয়া করে আসছেন আমাকে দেখতে। বেয়ারা একরাশ কার্ড নিয়ে এলো। তাদের একখানার পিঠে ছাপা ছিল নীলাদ্রিনাথ গুপ্ত, মার্টিন অ্যান্ড কোম্পানি। পাছে চিনতে না পারি সেজন্য কালি দিয়ে লেখা নীলু। নীলু, আমার বাল্যবন্ধু নীলু। নীলু কলকাতায়, মার্টিন কোম্পানিতে। নীলুকেই অভ্যর্থনা করলুম সকলের আগে। খাটো শার্ট, খাটো প্যান্ট পরা এক লৌহ মানব আমার সঙ্গে হ্যান্ডশেক করল, না পাঞ্জা কষল। আমি শিউরে উঠে বললুম, আহ, ছেড়ে দে ভাই, লাগে। ও, বাংলা মনে আছে? আমি পরখ করে দেখছিল বাংলা বেরিয়ে আসে না ইংরেজি। শুনলুম চাকরিতে বেশ উন্নতি করেছে, মাইনে পাচ্ছে ইঞ্জিনিয়ারের সমান। বললে, সময় একদম পাইনি, এই যে তোকে দেখতে এসেছি এ অনেক কষ্টে। শোন, চাপার ওখানে তোর নিমন্ত্রণ। আমি তোকে ড্রাইভ করে নিয়ে যাব সন্ধ্যার পরে। তৈরি থাকবি? না না না, অন্য এনগেজমেন্ট আছে, এ কথা শুনবো না, ক্যান্সেল ইট। চাপা একেবারে অধৈর্য হয়ে উঠেছে তোকে দেখতে। ওহ, কত কাল পরে। তুই কিন্তু তেমন আছিস, তোর স্বভাবটিও কি তেমনি আছে। আমি জানতে চাইলুম চাপা কেমন আছে, বিয়ে সুখের হয়েছে কিনা, ছেলে মেয়ে কয়টি, নীলুও কি বিয়ে করেছে, ইত্যাদি। উত্তর পেলুম নীলুর স্ত্রী চাপার সঙ্গে অত মাখামাখি পছন্দ করেন না, তাই চাপার সঙ্গে নীলুর কদাচও দেখা হয়। ওদিকে আবার ডাক্তার সাহেবেরও সেই মনোভাব, তিনিও নীলুকে প্রশ্রয় দেন না। এসব বাধাবিঘ্ন সত্ত্বেও তাদের বন্ধুত্ব অবিকল তেমনি রয়েছে। নীলুর একটি ছেলে, চাপার সন্তান হয়নি। নীলু এক নিঃশ্বাসে উত্তর দিয়ে এক দৌড়ে প্রস্থান করলে। সময় নেই যে, সন্ধ্যার পর কথা রাখলে। ও নিজের মোটর করে আমাকে পৌঁছে দিল থিয়েটার রোডে। ডক্টর সেন আমাকে সাদর সম্ভাষণ করে তার স্ত্রীর কাছে নিয়ে গেলেন। তার স্ত্রীর কাছে ছিলেন আরও কয়েকটি তরুণী। শুনলুম তারা সকলেই মিস, কেউ ও বাড়ির, কেউ পাশের বাড়ির। বাড়ি মানে ফ্ল্যাট। আমার কিন্তু নজর ছিল না আর কারো প্রতি। আমার দৃষ্টি সবটা জুড়ে ছিল চাপা, আমাদের হাসন সখী, আমাদের কিরণমালা, আমাদের হারানো কৈশোর। চাপার গায়ের রং আবার চাপা ফুলের মতো হয়েছে, ভরন্ত দেহ, সুঠাম গড়ন। কেবল তার চোখ দুটিতে কতকালের ক্লান্তি, কতকালের নিরাশা। তারপর, বুদ্ধু, তোমাকে বুদ্ধু ডাকলে ক্ষমা করবে তো? তুমি বলবো না আপনি বলবো? সে হাসল, কি তন্ময় হাসি। সে যখন যা বলে, যা করে তন্ময় হয়ে বলে, তন্ময় হয়ে করে। বুদ্ধু বলতে পারো, বরুণ বলতে পারো, যা বলতে তোমার স্বাদ যায়, যা বললে তুমি রূপকথার স্বাদ পাও। আমি আশ্বাস দিলুম। না, আপনি কেন? আপনি কবে হলুম? সেই প্রথম থেকেই তো তুমি। তুমি তো এত দেশ দেখলে, এত রাজ্য বেড়ালে, ঠিক রূপকথার রাজপুত্রের মতো। কই, তোমার রাজকন্যা কোথায়? সে তেমনি হাসল। রাজকন্যা এখনো ঘুমিয়ে, সোনার কাঠি যে খুঁজে পাইনি। কিন্তু রূপোর কাঠি তো খোঁজ পেয়েছ? তা পেয়েছি, কিন্তু রূপোর কাঠি ছোঁয়ালে তো সে জাগবে না। যে জাগবে না তাকে নিয়ে আমি কি করব? আমার অন্য কাজ আছে হাসন। আমি একজন কবি। তেমনি কত কথাবার্তা, সব সাংকেতিক ভাষায়। সে বুঝল যে আমি তার ননদদের কাউকে, তার প্রতিবেশিনীদের কাউকে বিয়ে করব না। একটু ক্ষুণ্ণ হলো। তার আশা ছিল ওদের একজনকে বিয়ে করে আমি তার সঙ্গে সামাজিক সম্পর্ক পাতাবো, তাহলে দেখাশোনা সুগম হবে। কিন্তু আমি নীলুর দৃষ্টান্ত দিলুম, বিয়ের পরে সব মেয়েই সমান, কেউ কারো স্বামীকে স্বাধীনতা দেবে না, সখীর সঙ্গে মিশতে, নিজের বোন হলেও না, বৌদি হলেও না। ডিনার টেবিলে আমি ছিলুম তার ডান দিকে, খেতে খেতে কথা বলছিলুম সাংকেতিকে। ডিনার পরে অন্যান্য মেয়েদের দিকে মনোযোগ দিতে হলো। হাসন তাতে খুব খুশি হলো না।
নীলুকে নিয়ে বসলো তাস খেলতে। আমার কানে এলো, বুদ্ধ দেখছে 1 নম্বরের ফ্ল্যাট, বিয়ে করবে না একজনকেও, তবু সকলের সঙ্গে রঙ্গ করা যায়। ডাক্তার সাহেবের লক্ষ্য সব সময় নীলুর উপর। আমাকে তিনি প্রতিযোগী বলে গণ্য করেননি। নীলু বেচারা সমস্তক্ষণ উসকুস করছিল। তার লক্ষ্য একটা ক্লক ঘড়ির উপরে। দেরি করলে তার বউ রাগ করবে, লৌহ মানব তাহলে বউকে ভয় করে। আমার এমন হাসি পাচ্ছিল ভাবতে। আমি তাকে রহস্য করে বললুম, আজ তোর কপালে ঝাঁটা আছে। বিদায়বেলায় চাপা বলল, আবার যখন কলকাতা আসবে দেখা করবে তো? বুদ্ধু, আবার যেন আমাদের দেখা হয়। কি জানি কেন আমার চোখ সজল হলো। নীলু বলল, চল তোকে রেখে আসি। ইচ্ছা ছিল একদিন আমার ওখানে ডাকতে, কিন্তু কালকে আমাকে মফস্বলে বেরোতে হচ্ছে। আসছেবার কলকাতা এলে আমার ওখানেই উঠবি কিন্তু। তারপর নানা কারণে আর ওদের সঙ্গে সাক্ষাৎ ঘটেনি। প্রায় 7 বছর পরে ছুটি নিয়ে মিহিজামে বিশ্রাম করছি। একদিন ঠিক দুপুরবেলা একখানা মোটর এসে আমার দরজায় থামল। লাফ দিয়ে নামলো একটা কুকুর। তা দেখে ছুটে এলো আমার 2 ছেলে। উত্তেজিত হয়ে বলল, বাবা বাবা, দেখবে চলো কাদের মোটর আর কার কুকুর। বেরিয়ে দেখি সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক, ওভারকোট গায়ে দেওয়া শাড়ি পরা এক মহিলা। আরে, এ যে আমাদের নীলু, সঙ্গে ওর স্ত্রী রত্নাবলী। আমার স্ত্রী রান্নাঘরে ছিলেন। তাকে ইতিমধ্যে কুকুরের ও মটরের খবর দেওয়া হয়েছিল। মহিলার খবর দেওয়া হয়নি। আমার ডাক শুনে তিনি বাইরে এলেন ও থাকবার নিমন্ত্রণ জানালেন। শোনা গেল নীলুরা এসেছে জমি কিনতে, একটু পরে আবার ফিরে যাবে, থাকবে না। যদি রান্নার না দেরি হয়ে থাকে খেয়ে যাবে। আমি বললুম, আমরা 1টার সময় টিফিন খাই, এখনো 1 ঘন্টা বাকি। চল নীলু, তোকে একখানা মনের মতো জমি দেখায়। নীলু রাজি হলো। তার স্ত্রী আমার স্ত্রীর সঙ্গে রান্নাঘরে গেলেন। শীতের দুপুর, হাওয়া দিচ্ছিল। আমরা পায়ে হেঁটে কতক দূরে গেলুম। মোটর এবং কুকুর রইল ছেলেদের হেফাজতে। জিজ্ঞাসা করলুম, নীলু, চাপা কেমন আছে? নীলু উত্তর দিল, সে অনেক কথা, আরেকদিন বলবো। আরেকদিন মানে তো আরো 7-8 বছর। তার চেয়ে তুই যেটুক পারিস বল। আচ্ছা, তবে সারাংশটুকু বলি। বিয়ের অল্প কদিন পরেই তার স্বামী তাকে বললেন অপারেশন করতে হবে। কিসের অপারেশন? চাপা অত শত বোঝে না। মদ না দিলে যদি প্রাণ সংশয় হয়, সে কথা ভেবে মদ দেয়। অপারেশনের পর টের পায় জীবনের মতো বন্ধ্যা হয়ে গেছে। তার মনে দারুণ আঘাত লাগে। নীলুকে বললে, আর বেঁচে থেকে কী হবে? কী হবে প্রাণ রেখে, যদি প্রাণই দিতে না পারি? নীলু বলে, কত মেয়ে বন্ধ্যা হচ্ছে নৈসর্গিক কারণে। মনে করো তুমিও তাদের একজন। তোমার স্বামীর 4-5টি ছেলে মেয়ে, তারা তোমাকে মা বলে। তুমি তাদের মানুষ করে তোলো, প্রচুর বাৎসল্য রস পাবে। কিন্তু কিছুদিন পরে ভদ্রলোক তার ছেলে মেয়েদের অন্যত্র সরালেন। বাড়িতে রইল তার ভাই বোন, চাপার ননদ দেওর। তাদের নিয়ে চাপার সময় কাটত মন্দ না। কিন্তু তাদের সঙ্গ পেয়ে তার হৃদয় ভরবে কেন? স্বামীর সঙ্গ পাওয়া ভার, তার প্রসারের ক্ষতি তিনি সইতে পারেন না। আর পসারও তার অসাধারণ। সে নীলুকে চিঠি লিখে ফোন করে, সাধে। কিন্তু নীলুরও কি উপায় আছে? তারও যে ঘরে বাইরে হাকিম, এখানে জবাবদিহি, ওখানে কৈফিয়ত। নীলু পরামর্শ দিল, চাপা, তুমি একটা কোনো কাজ বেছে নাও, কাজ করো, কাজ করে যাও। পৃথিবীতে আমরা হৃদয় ভাড়াতে আসিনি, এসেছি মাটি কুড়তে, বাড়ি গড়তে, রাস্তা বানাতে, শহর বসাতে, ভোগ উপকরণ উৎপাদন করতে, শিক্ষা বিস্তার করতে, স্বাস্থ্য বর্ধন করতে, আনন্দ দিতে ও পেতে। চাপা, তুমি যে কোনো একটা কাজ বেছে নাও, তাহলেই বাঁচবে। সে এক এক করে অনেক রকম কাজে হাত দিল, কিন্তু দিতে না দিতে গুটিয়ে নিল। বলল, আমার পুরী কবে নির্মাণ করবে তাই বলো। অরুণ বরুণ কবে আনবে মুক্ত ঝরার জল, সোনার বরণ পাখি? আমি এই বাড়িতে বাঁচব না অরুণ, আমাকে আমার নিজের বাড়ি দাও। কত লোকের বাড়ি তো তৈরি করো, সখীর বাড়ি তৈরি করতে পারো না। বাস্তবিক
এর কোনো উত্তর নেই। ইচ্ছে করলেই নীলু পারে হাসনকে তার নিজের বাড়ি দিতে। অবশ্য মুক্তঝরার জল কিংবা সোনার বরণ পাখি দেওয়া তার সাধ্য নয়, শঙ্করেরও অসাধ্য। কিন্তু বাড়ি, মনের মতো বাড়ি দিতে পারবে না সখীকে? নীলু ভাবে, কিন্তু উপায় খুঁজে পায় না। মনের মতো একখানা বাড়ি মানে কত কালের সঞ্চয়। স্ত্রীকে বঞ্চিত করে সখীকে দেবে তার সঞ্চয়? তা কি হয়? রত্না কি মনে করবে? সমাজই বা কি মনে করবে? নীলু পিছিয়ে যায়, কথা দিতে পারে না। চাঁপা একেবারে অবুঝ। যে মানুষ লক্ষ লক্ষ টাকার বাড়ি তৈরি করেছে, সে মানুষ ৫-৭ হাজার টাকার বাড়ি তৈরি করতে পারত না? তার কি টাকার অভাব? আর দেওঘর তো সস্তা। ডাক্তারের আর টাকার অভাব নেই। চাপা চাইলেই ৭ হাজার টাকার চেক পায়। কিন্তু চাইবে কি করে? ডাক্তার কি অরুণ বরুণ বুদ্ধু বুতুম? তিনি তাকে দয়া করে বিয়ে করেছেন, যত্ন করে বাঁচিয়ে রেখেছেন, পারতপক্ষে অবহেলা করেন না। কিন্তু তার কাছে কি সখীর মতো দাবি করা চলে? না, তার সঙ্গে তেমন সম্পর্কই নয়, কোন সুবাদে চাইবে? নীলু কিছু করল না। পরিণামে চাপার আবার জ্বর হতে লাগলো, এবং সে কথা শুনে নীলুর মনে হলো সেই দায়ী। তখন সে দেওঘর, মধুপুর, গিরির অঞ্চলের জমি খুঁজতে শুরু করে দিল রত্নাকে না জানিয়ে। বাড়িও তৈরি হলো বেনামিতে মধুপুরে। খরচ যা পড়ল তা এলো বোনাস থেকে। কিন্তু প্রশ্ন উঠল, বেড়ালের গলায় ঘণ্টা পরাবে কে? ডাক্তারকে সমঝাবে কে যে মধুপুরে না গেলে চাপার শরীর সারবে না? কে তাকে বিশ্বাস করাবে যে সেখানে চাপার আপন বাড়ি আছে? চাপার আত্মীয়দের একে একে ডাক পড়ল। তাদের জেরা করে ডাক্তার জানতে পারলেন তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। শেষকালে একটা মনোমালিন্য ঘটল। চাপা চলে গেল মধুপুর। বছরখানেক সবুর করে সেন আবার শাদি করলেন। চাপা সে কথা শুনে দুঃখিত হলো না, বরং অভিনন্দন জানালেন। নীলু তো চটে মোটে লাল। বোকা মেয়ে, নিজের স্বার্থ বোঝে না, আর হতবাগা ডাক্তার কেবল শরীরটি বোঝে। মানুষের যেন মন বলে কোনো পদার্থ নেই। কিন্তু নীলুর চোখ কপালে উঠল যখন চাপা লিখল, আমি একা থাকলে মরে যাব। অরুণ বরুণ, তোমরাও এখানে এসো। আমরা আবার হাসবো, আবার গল্প করব, গান করব, রাঁধবো আর খাবো। তোমরা আনবে মুক্তঝরার জল, অর্থাৎ অফুরন্ত জীবন। তোমরা আনবে সোনার বরণ পাখি, সোনালি রঙের সুখ, অর্থাৎ সুখ। অরুণ বরুণ, তোমরা কবে আসবে? একবার নয়, দুবার নয়, বারবার আসতে লাগলো চিঠি। নীলু আর চুপ করে থাকতে পারল না। গেল মধুপুর, দেখল সখী শুকিয়ে যাচ্ছে চাপা ফুলের মতো। ওকে বাঁচিয়ে রাখার একমাত্র পন্থা ওর সঙ্গে সময় কাটানো। কিন্তু সময় যে বয়সে সুলভ ছিল, সেই বয়স তো এখন আর নেই। এখন সময় মানে টাকা, টাকা প্রাণ ধারণের উপায়। নীলু ওকে অনেক কিছু দিতে পারে, কিন্তু সময় দেবে কি করে? নিজের স্ত্রীকেই তো সময় দিতে পারে না। রোজ ঝাঁটা খায়। ঝাঁটা নয় খোটা, একই কথা। পরের স্ত্রীকে সময় দেবে? বাপরে, সমাজ ফোঁস করে উঠবে না? সমাজের কথা দূরে থাক, ঘরের লোকটি কি রক্ষা রাখবে? নীলু অনেক খরচপত্র করে ওর জন্য সঙ্গিনী নিয়োগ করল। বই কিনে দিল, গ্রামোফোন, রেডিও, রেফ্রিজারেটর কিনে দিল। ওর বসবার ঘর, শোয়ার ঘর ডিস্টেম্পার করা হলো। মার্বেল পাথর আনিয়ে মেজে বাঁধিয়ে দেওয়া গেল। তা সত্ত্বেও সখী বলে, ওতে আমার হৃদয় ভরবে না। আমি চাই বান্ধবী। বান্ধবীদের সকলের বিয়ে হয়ে গেছে। কেউ আমার চিঠির জবাব পর্যন্ত দেয় না। তুমি একমাত্র বান্ধব যে আমাকে বাঁচাতে সাহায্য করছে। আর সবাই স্বার্থপর। ভুতুম, তোমার কাছে আমি চিরঋণী। এই ঋণ জন্মান্তরেও শোধ হবে না। জন্মান্তরের জন্য তোমার মতো বন্ধু পায়, তোমাকেই বন্ধুরূপে পায়। তারপর আমি এতক্ষণ পরে কথা কইলুম। তারপর নীলু শুকনো গলায় বলল, আমি তার আত্মীয়দের অনুনয় বিনয় করলুম, টাকা দিতে চাইলুম। কিন্তু কেউ কেন রাজি হবে তার কাছে থাকতে? তাদের প্রাণের দাম আছে, তারা সংসারী মানুষ। তাদের উপর নির্ভর করছে বহু অসহায় প্রাণী। তারা বললে, দাও ওকে কোনো সেনেটেরিয়ামে পাঠিয়ে, ভাওলতিকে মদনপল্লীতে।
অন্ততপক্ষে যাদবপুরে আমরাও সাহায্য করব। বোঝে না যে মধুপুরে ওর নিজের বাড়ি, ওর মায়াপুরী। ওখান থেকে ও কোথাও যায় তো স্বর্গে। তারপর ও কি এখনও সেইখানে আছে না স্বর্গে? তারপর তারপর আমি সমস্ত খুলে বললুম আমার সহধর্মিণীকে। বললুম, ও যদি মরে যায় তো আমার ভিতরটা শুকিয়ে যাবে ঝুনো নারকেলের মতো। তুমি কি তেমন স্বামী নিয়ে সুখী হতে পারো রত্না? যদি না হতো আমাকে ক্ষমা করো, আমাকে অনুমতি দাও মাঝে মাঝে ওর ওখানে হাজিরা দিয়ে আসবার। অবশ্য উঠবো আমি এক ডাকবংলোয়, তুমিও যেতে পারো আমার সঙ্গে। রত্না যখন দেখলে আমার ভিতরের মানুষটাই মরতে বসেছে তখন অনুমতি দিল, কিন্তু আমার সঙ্গে যেতে রাজি হলো না। এইভাবে 2 বছর কাটল। সখী আবার সজীব হলো, তার রং ফিরল, হাসি ফুটল। মনে হলো তার সুখ না থাকলেও দুঃখ নেই। কিন্তু ওঠা আমার মনের ভুল। ভিতরে ভিতরেও শুকিয়ে যাচ্ছিল ঠিকই, সখ্যের অভাবে নয়, প্রেমের অভাবে। আমি তার কি করতে পারি? থাক, আমি সান্ত্বনা জানালুম। যে যাবার সে গেছে, তার কথা ভেবে মন খারাপ করিস নে। তুই তোর যথাসাধ্য করেছিস, সংসারে এই বা কজন করে? তুই হচ্ছিস আদর্শ একজন বন্ধু। কিন্তু ও বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে, ভালো আছে, সুখে আছে। ও পেয়ে গেছে মুক্ত ঝরার জল, সোনার সুখ পাখি। হ্যাঁ, এ অসম্ভব সম্ভব হলো কি করে? করলো কে? ওরই মতো এক যক্ষা রোগী। মধুপুরেই ওদের আলাপ। ওরা এখন একসঙ্গেই থাকে। আমি কিছু বলিনি, দেখেও দেখিনি, শুনেও শুনিনি। জীবন বড় না নীতি বড়, মানুষ বড় না সমাজ বড়? শঙ্কর, তুই তো কবি ও সাহিত্যিক, তোর কি মনে হয়? উচ্ছ্বাসে আমার কণ্ঠ রোধ করেছিল। কোনো মতে বলতে পারলুম, ওরা নিরাময় হোক। কলকাতায় নীলুর সঙ্গে আবার দেখা হয়েছিল এই সেদিন, রবীন্দ্র জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত এক আসরে। রত্না ছিলেন সঙ্গে। কুশল বিনিময়ের পর ওকে একান্তে টেনে নিয়ে গিয়ে শুধালাম, সখীর খবর কী রে? ভালো আছে, ওদের জীবন পরিপূর্ণ হয়েছে। ওরা এখন 3-4টি ছেলে মেয়ের মা বাপ। আমি চমকে উঠলুম, বলিস কি, হলো কি করে? নীলু হেসে বলল, হয়নি, রুগ্ন দেখে আশ্রয় দিয়েছে। হাসন তাদের আপন সন্তানের মতো ভালোবেসে মানুষ করছে। খরচ জোগায় কে? যে জোগাতো সেই জোগায়। রত্না জানে? জানে, তারও তো মায়ের প্রাণ। এতদিনে তার গ্লানি মুছে গেছে, আমাকে আর ঘরে বাইরে সংগ্রাম করতে হয় না। আমি তার হাতে হাত রেখে বললুম, নীল, তোকে যদি ফলো করতে জানতুম ধন্য হতুম। চাপার সঙ্গে দেখা হলে বলিস, যে বাঁচায় সেই বাঁচে। গল্পটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।